নমস্কার বন্ধুরা, আদাব। একটা ছোট ভিডিও করব বলে এলাম। একটা বিষয় হলো যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ করেছে, কিডন্যাপ করেছে মার্কিন বাহিনী, সেটা এখন কনফার্ম। তো এর মাধ্যমে এটাও ক্লিয়ার হলো যে আমেরিকান সেনার আর ক্ষমতা নেই কোনো দেশে গিয়ে যুদ্ধ করার। আর মানে বুটস অন গ্রাউন্ড নামাবার মতো ক্ষমতা মার্কিন সাম্রাজ্য মোটামুটি হারিয়ে ফেলেছে বলেই ধরা যায়। এবং এই যে বুটস অন গ্রাউন্ড মার্কিন সাম্রাজ্য হারিয়ে ফেলেছে, বুটস অন গ্রাউন্ড দেওয়ার মতো কনফিডেন্স, মানে সেনা পাঠিয়ে যুদ্ধ করার, একটা গ্রাউন্ড দখল করে যে রেজিম চেঞ্জ করার কনফিডেন্স, সেটা যে আর আমেরিকান সেনাবাহিনী নেই, সেটা এই একটা অত্যন্ত কদর্য অপহরণ, যেটা সাধারণত হলো গিয়ে যে গুন্ডা মাফিয়ারা করে থাকে, সেই লেভেলে যে নেমে যাওয়া মার্কিন সাম্রাজ্যের, এটাই কারণ। কারণ যে বুটস অন গ্রাউন্ড নামাতে গেলে যে বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র জানে। কেন জানে? কারণ এই বলিভারিয়ান রিপাবলিককে, যেটা মূলত একটা কোঅপারেটিভ রিভলিউশনের মতো, এই বলিভারিয়ান যে রিভলিউশনারি গভর্নমেন্ট সেটাকে প্রায় 20 বছর ধরে স্যাংশনে রাখার পরেও এই সরকারকে তারা কিন্তু ক্ষমতাচ্যুত করতে পারেনি। এবং এই সরকার বারবার ইলেকশনে জিতেছে, এবং যে ইলেকশনে জিতেছে সেই ইলেকশনটা কিন্তু রিসাইড করেছে অনেকবারই জিমি কার্টার, যে কিনা প্রাক্তন আমেরিকান রাষ্ট্রপতি। ইনফ্যাক্ট ভেনেজুয়েলার কাছে বারবার স্যাংশন দিয়েও যে রেজিম চেঞ্জ করতে ব্যর্থ হয়েছে আমেরিকা, এবং এরপর আমেরিকা বারবার একটা থ্রেট দিয়েছে যে সে নাকি যুদ্ধ করবে। প্রথমে সে বলেছে যে নারকোটিক্স নাকি আমেরিকাতে ওর মানে পাঠানোর ক্ষেত্রে ভেনিজুয়েলার হাত আছে, কখনো বলেছে ভেনিজুয়েলা অয়েল আছে, অনেক আবোল তাবোল কথা বলেছে। কিন্তু সেই আবোল তাবোল কথা বলে আর কখনো বলেছে যে চীন কেন ওখানে এত বেশি ব্যবসা করছে, এ নিয়েও তার নাকি ক্ষোভ আছে। কিন্তু মূল ব্যাপারটা হলো যে সে একটা রেজিম চেঞ্জ চায়। কিন্তু মাদুরোকে অপহরণ করার পর কি কোনো রেজিম চেঞ্জ হবে? অ্যান্সার হলো হবে না। কেন হবে না? কারণ স্বাভাবিকভাবে ভেনিজুয়েলার যে কজন মানুষও মাদুরোর বিরুদ্ধে চলে গেছিল, এরাও কিন্তু এই ঘটনার পর স্বাভাবিকভাবে মাদুরোকে সমর্থন করবে, মানে মাদুরোর যে সরকারকে। কেন সমর্থন করবে? কারণ অধিকাংশ মানুষের এটা গায়ে লাগবে যে হলো যে বিদেশি একটা শক্তি আমাকে আঘাত করেছে, আমার ওপর যে বলপূর্বক আমার হলো গিয়ে যে ওপর তার সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে। তো এটা স্বাভাবিক যে যে এখন ভেনিজুয়েলার যে কজন মানুষ মাদুরোকে সাপোর্ট করতে, আরো বেশি মানুষ সাপোর্ট করবে। এমনিতেও আমরা জানি যে ভেনিজুয়েলাতে মোটামুটি ভাবে যে আর্মড মিলিশিয়া মাদুরো প্রায় 2016 সাল থেকে তৈরি করে ফেলেছে। ভেনিজুয়েলার সাধারণ মানুষ অলরেডি ট্রেন্ড গেরিলা অ্যাটাকের জন্য, এবং সেই জন্যই আমেরিকা সেখানে সেনা নামাতে ভয় পেয়েছে, এবং সে একটা এরকম একটা এলোমেলো একটা বোকা বোকা কাজ করেছে, যেটাতে যারা অত্যন্ত বোকা সাধারণ মানুষ তারা উজ্জীবিত হবে, এই তো আমেরিকা দেখিয়ে দিল। কিন্তু যারা মিলিটারি স্ট্র্যাটেজিস্ট তারা বুঝে যাবে যে আমেরিকা আসলে ইরাক এবং আফগানিস্তানে হারের ফলে সে আর কোনো জায়গাতেই সেভাবে সেনা নামাতে পারছে না, সেনা নামানোর কনফিডেন্স তার নেই। সেনা নামিয়ে যে একটা জায়গাকে সুস্থিতিশীল করা, সেটাকে যে পুঁজির জন্য আদর্শ একটা ক্ষেত্র বানানো, যেটা কিনা সেনাবাহিনী করে থাকে, সেটা করার মতো ক্যাপাসিটি আর আমেরিকার নেই। সেটা কিন্তু যে লিবিয়াতেও প্রমাণ হয়েছিল, কারণ গদ্দাফিকে যে হটিয়ে তারা কিন্তু আর যে বুটস অন গ্রাউন্ড নামায়নি, তারা যুদ্ধ করে গদ্দাফিকে হটিয়ে দেয়, কতগুলো যে বিপক্ষ শক্তি যাতে ক্ষমতায় আসতে পারে সে ব্যবস্থাটুকু করে দেয়, এবং সে বিপক্ষ শক্তিগুলো এরপর নিজেদের মধ্যে মারামারি শুরু করে, ফলে লিবিয়াতে অরাজকতা তৈরি হয়, যেটা আদৌ আসলে বিশ্ব পুঁজির খুব একটা কাজে লাগেনি। তো আমরা ভেনিজুয়েলার ক্ষেত্রে আরো একটু একটা মানে হলো যে উইক অ্যাপ্রোচ দেখলাম, যে জাস্ট প্রেসিডেন্টকে এবং তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে চলে গেল। স্ত্রীকে কেন অপহরণ করলো কে জানে। তো এটা ডেফিনেটলি মার্কিন যারা কিনা মিলিটারি স্ট্র্যাটেজিস্ট, ওরা জানে সাধারণ মানুষ মনে করবে যে যে অপহরণ করেছে সে তো বিশাল বড় রাজা, সে গুন্ডা। যেমন আমরা তো জানি ইলেকটোরাল ডেমোক্রেসিতে সাধারণত গুন্ডা, মাফিয়া, তোলাবাজ, অপহরণকারী এরাই মূলত নেতা হয়।
তো এদেরকে দেখে মানুষ মনে করে এরাই এটাই বোধহয় বিশাল একটা কোনো কাজ হয়েছে, কিন্তু যারা ট্রু মিলিটারি বোঝে, মিলিটারি সায়েন্স জানে, তারা প্রত্যেকেই বুঝে গেছে যে আমরা যদি আফগানিস্তান আর ইরাকে দেখি, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র রীতিমতো একটা রেজিম চেঞ্জ করে সেখানে তাদের যে মডেলের সরকার বসানোর চেষ্টা করেছিল, সেখানে তারা প্রচণ্ড ধাক্কা খাওয়ার পরে, ইরাক এবং আফগানিস্তান দুটো জায়গাতেই ধাক্কা খায়, কারণ আফগানিস্তানে তো তালিবানরা সরাসরি ফিরেই এসছে, যে তালিবানদের হটিয়েছিল তারা। আর ইরাকে যেটা হয়েছে যে সুন্নি ডমিনেটেড যে সাদ্দামের সরকারকে হটাবার পরেও তারা শিয়াদের জায়গা, যে শিয়াদের তারা মেজরিটিতে ইলেকট্রাল ডেমোক্রেসির মাধ্যমে ক্ষমতায় যেতে সাহায্য করেছিল, সেই শিয়ারাই কিনা মূলত ইরানের আয়াতোল্লার প্রতি তার এলিজিয়েন্স শো করেছে। এছাড়া আরো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আছে, যেমন ইরাকের যে তেলের ক্রেতা মূলত হয়ে দাঁড়িয়েছে চীন, ফলে আলটিমেটলি যে বাইল্যাটারাল ট্রেডের মাধ্যমে যে লিভারেজটা লাগে সেটা আমেরিকার থাকেনি, ওটা চীনের হাতে চলে গেছে। এরকম অনেক কিছু ঘটেছে, ফলে ইরাক এবং আফগানিস্তান অ্যাকচুয়ালি আমেরিকার পক্ষে ডিজাস্টার হয়েছে। এবং তারপর থেকে আমেরিকার সাধারণ মানুষ যুদ্ধের বিরুদ্ধে, এবং যুদ্ধের খরচ নেওয়ার ক্যাপাসিটি তখন থেকে আমেরিকার কম, যে কারণে আমরা লিবিয়াতেও দেখেছি শুধুমাত্র গদ্দাফিকে হত্যা করেই তারা চলে গেছে, তারা কিন্তু বুটস অন গ্রাউন্ড নামায়নি, সেখানে অরাজকতা শুরু হয়েছিল। আর এখানে আমরা আরো উইক একটা পারফরমেন্স দেখলাম, যে জাস্ট একটা অপহরণ করে চলে গেল, যার ফলে আদৌ যে হলো গিয়ে যে বলিভারিয়ান সরকারের আদৌ কোনো ক্ষতি হবেই না, বরং বলিভারিয়ান সরকারের যতটুকু এতদিন শাসনের জন্য আনপপুলারিটি হয়েছিল সেটাও কমে গেল, আরো বেশি পপুলার হলো, এবং সাধারণ মানুষ আরো বেশি অ্যান্টি আমেরিকান হলো। ওখানে যদিও আমরা জানি যে শ্বেতাঙ্গবাদী এবং অশ্বেতাঙ্গবাদীদের একটা দ্বন্দ্ব আছে, শ্বেতাঙ্গবাদীরা মূলত যে মাইনরিটি এবং তারা আমেরিকার সাপোর্টার, তো যে মাইনরিটি তো কোনো জায়গা নেই, সে কোথাওই নেই, তো সেটা ভেনিজুয়েলাতেও নেই। তো এটার কোনো, আমি মনে করি না যে এতে আমেরিকা খুব একটা বেশি লাভবান হলো, যদিও সাধারণ মানুষ যারা বোঝে না, যারা মিলিটারি সায়েন্স বোঝে না, সেই ভাবলে আমেরিকা বোধহয় বিশাল কিছু একটা কেলোর কীর্তি করেছে। যেমন আমেরিকা যে ইরাক যুদ্ধে হেরেছে, কেন হেরেছে, কোথায় হেরেছে, তার অবজেক্টিভ কেন ফেল করেছে, এটাই খুব ভালো মতো সে এক্সপ্লেন করতে পারে না। সেভাবে সাদ্দামকে ফাঁসি দিয়ে দিয়েছে বলে বোধহয় আমেরিকা জিতে গেছে, সেটা যে নয়। সে যে শিয়াদের পাওয়ার এনেছে, সেই শিয়ারাই যে আয়াতোল্লার প্রতি এলিজিয়েন্স শো করেছে, এই মানে যে সরকারকে ক্ষমতা এনেছে সেই সরকারই যে হলো গিয়ে ইয়েকে নিয়ে এসছে, মানে সেই সরকারই যে চীনপন্থী হয়ে উঠেছে, চীনের সঙ্গে বেশি ট্রেড করেছে, এই বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবারে এই বিষয়গুলো সাধারণ মানুষ বোঝে না। একজন শাহিন সারাফি বলছে ভেনিজুয়েলার প্রেসিডেন্টের হাল কি সাদ্দামের মতো হবে, তো সাদ্দামের মতো হলেও বা কি, না হলেও বা কি, সাদ্দামকে মেরেও কি আমেরিকা জিততে পেরেছে? ইরাকে জেতেনি। ইরাক আলটিমেটলি অনেক বেশি পরিমাণে ইরানের এলাই, কতটা এলাই যে ইরান তার মিলিশিয়া ইরাকে রাখতে পারে। ইরানের যে কাদস বাহিনী, সেই বাহিনী গিয়ে ইরাকে শিয়া মিলিশিয়া বাহিনী তৈরি করে। আমেরিকা যুদ্ধের ফল এটা। তো ওটা তো জেতেনি ইরাকে, তো সেরকমই এটার কোনো আলটিমেট ভ্যালু নেই, কারণ এতে আদৌ ভেনিজুয়েলার যে বলিভারিয়ান সরকারের কিছু হবে না। কিন্তু হতে পারে যে ল্যাটিন আমেরিকার অন্যান্য যে লেফটিস্ট যে নেতাদের কি কোনো বার্তা দিতে চাইছে, আমি যখন তখন অপহরণ করতে পারি, খুন করে দিতে পারি, এরকম একটা বার্তা ঠাট্টাও দিতে পারে। বাট ফ্যাক্ট হলো এটা কিন্তু যেটা হবে সেটা হলো মানে যে ল্যাটিন আমেরিকার যে লেফট যারা নেতা আছে তাদের মধ্যে আরো বেশি করে যে মিলিটারাইজেশনকে নিয়ে আসবে, অর্থাৎ তাদের ধারণা হবে আমাদের বোধহয় যে মিলিটারিলি পাওয়ারফুল হতে হবে, নিজেদেরকে মিলিটারাইজ করার দিকে তারা আরো বেশি পরিমাণে আরো কিনা যে মন দেবে। এটা হলো, কিন্তু আরো কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস এটার মাধ্যমে কিন্তু ধামাচাপা ফেলার আমার ধারণা চেষ্টা করা হয়েছে। একটা হলো এপস্টেইন ফাইলে সরাসরি ট্রাম্পের নাম এসেছে। ট্রাম্প শুধু না, যে বিল ক্লিন্টনের নাম এসেছে, এটা নিয়ে আবার ট্রাম্প যে মজা করেছে যে বিল ক্লিন্টনের নাম এসছে বলে, মানে বাচ্চা ছেলে মেয়েদের সঙ্গে যৌন মানে যে ক্রিয়াকলাপ চালানো নিয়ে ট্রাম্প মূলত যে মজা করছে, ক্লিন্টনকে অ্যারেস্ট করছে না। এটা হলো অবস্থা বর্তমানে আমেরিকান রুলিং ক্লাসে। তো এপস্টেইন ফাইলটাকে ধামাচাপা দেওয়া। আচ্ছা, এছাড়াও এপস্টেইন ফাইলের নাম এসছে মাইক্রোসফটের হলো গিয়ে যে বিল গেটস, তারপর হলো সার্গেই ব্রিন, অর্থাৎ যে কিনা যে গুগলের একজন কিনা ফাউন্ডার,
তো এগুলোকে খানিকটা চেপে দেওয়ার জন্য এরকম একটা গল্প তৈরি কর, যদি আমি মনে করি না আমেরিকার মানুষ এতে খুব ইমপ্রেসড হবে। যেগুলো কিনা তৃতীয় বিশ্বের গরিব ভিখারি অশিক্ষিতদের দেশ, ওরা ইমপ্রেসড হতে পারে, আমেরিকার মানুষ খুব একটা ইমপ্রেসড হবে না। বরং আমেরিকার মানুষ এই তুমি আবার আর একটা যুদ্ধে জড়াচ্ছ এই বলে বরং ট্রাম্পকে অনেক বেশি ক্রিটিসাইজ করবে। তো যাই হোক, আমেরিকা যুদ্ধে জড়াবার মতো অবস্থায় নেই, এটা ক্লিয়ার এখন। কিন্তু আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে ভেসেল হলো সুইজারল্যান্ডের একটা শহর, সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা আন্তর্জাতিক সংস্থা আছে, তার নাম হলো BIS, তার মানে হলো ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট। এটাকে বলা যায় যে সেন্ট্রাল ব্যাংক অফ দ্য সেন্ট্রাল ব্যাংকস। তার মানে হলো সেন্ট্রাল ব্যাংক কি, যেমন ধরা যাক ইন্ডিয়াতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, বাংলাদেশে ব্যাংক অফ বাংলাদেশ, চীনে হলো পিপলস ব্যাংক অফ চায়না, আমেরিকাতে হলো US ফেডারেল রিজার্ভ। এই সেন্ট্রাল ব্যাংকের কাজ হলো একটা দেশের সমস্ত ব্যাংকগুলোর মধ্যে একটা কোঅর্ডিনেশন করা। আর যে BIS, ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টের কাজ হলো পৃথিবীর সমস্ত সেন্ট্রাল ব্যাংকের মধ্যে একটা কোঅর্ডিনেশন করা। তো ওর যে হেডকোয়ার্টার হলো গিয়ে সুইজারল্যান্ডে বেসেল। ও বেসেলে কিছুদিন আগে সমস্ত সেন্ট্রাল ব্যাংকাররা মিলিত হয় এবং তারা কতগুলো খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, আশঙ্কার কথা বলেছে। তার মধ্যে একটা হলো US বন্ড এবং US ট্রেজারির যে ডিম্যান্ড একেবারে তলানিতে এসে ঠেকেছে। বিশ্বের বিভিন্ন সেন্ট্রাল ব্যাংকাররা বলছে আমেরিকার ডেট এত হাই জিডিপির তুলনায়, অর্থাৎ ওর যদি আয় হয় 100, ওর তাহলে যে ঋণ হয়ে আছে 1000, এরকম একটা কন্ডিশন। তো এরকম একটা কন্ডিশনে আমরা আর US বন্ড কিনতে রাজি নই। কিন্তু আমরা যে US বন্ডটা সেল করব, সবাই যদি একসাথে সেল করা শুরু করি তাহলে তো দুম করে প্রাইস অনেক পড়ে যাবে, ফলে একটা যে গ্লোবাল মার্কেটে ত্রাহি হাল হবে। সেই জন্য কি করে এই সেলটা করব এই নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া সরাসরি উল্লেখ করা হয়েছে যে ইউরোপ এবং আমেরিকার যে পেনশন ফান্ডগুলো আছে, তা পেনশন ফান্ড মানে হলো ওখানকার যে লোকেরা যে পেনশন ফান্ডে যে টাকাটা রাখে, সেই টাকাটা বিভিন্ন দেশের হলো গিয়ে যে অ্যাসেট মার্কেটে খাটে, স্টক মার্কেটে খাটে, সেখানে তোমার যে লস হতে চলেছে $5 ট্রিলিয়ন। এক ভয়াবহ কথা, $5 ট্রিলিয়ন। এবং এর একটা বড় কারণ হলো এই অ্যাসেট ইনডিরেক্টলি নানাভাবে AI বাবলের সঙ্গে যুক্ত। AI বাবল হলো আমেরিকায় মূলত একটা AI বাবল তৈরি হয়েছে বলে ধরা হয়েছে। AI বাবল মানে হলো AI কোম্পানিগুলোর শেয়ার ওভার প্রাইসড, অর্থাৎ ওদের যে শেয়ারগুলো থেকে, অর্থাৎ ওই কোম্পানি যত না রেভিনিউ জেনারেট করবে, প্রফিট দিতে পারবে, তার থেকে অনেক বেশি প্রাইসে ওগুলো বিক্রি হয়েছে, ফলে ওগুলো ওভার প্রাইসড। ওখানে একটা AI বাবল আছে বলে ধরা হচ্ছে। এতটাই ভয়াবহ কন্ডিশন যে হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসররা, ইকোনমিক্সের প্রফেসররা জানিয়েছে যে 92% আমেরিকান জিডিপি আসছে শুধুমাত্র ডেটা সেন্টার তৈরি করতে। মানে আমেরিকার জিডিপি যদি 100 হয়, 92 হচ্ছে শুধুমাত্র ডেটা সেন্টারকে কেন্দ্র করে, যেটা একটা ভয়াবহ চিত্র। তার মানে হলো ওই যে ডেটা সেন্টারগুলো তৈরি হচ্ছে, ওগুলো যদি প্রমাণ হয়ে যায় যে ওগুলো অতিরিক্ত তৈরি হয়েছে, প্রয়োজনের থেকে বেশি এত তৈরি হয়েছে যে তত প্রফিট দিতে পারবে না, তাহলে আর জিডিপি ভয়ঙ্করভাবে কোল্যাপস করবে। এবার এইটার জন্য আমরা এর একটা আনুষাঙ্গিক একটা রিপোর্ট আমরা যে রয়টার্সে পেয়েছি, রয়টার্সে জানানো হয়েছে যে গ্লোবাল ইনভেস্টাররা আমেরিকান AI শেয়ারগুলোকে ওভারপ্রাইসড ভেবে, AI বাবল আছে ভেবে সবাই মূলত যে চীনের AI শেয়ারগুলো কিনছে। আর কারণ হলো যে চীনের সঙ্গে আমেরিকার AI কোম্পানিগুলোর যে ডিফারেন্স অনেকটাই কমে গেছে, এবং ওই হলো গিয়ে যে লং ল্যাঙ্গুয়েজ মডেল যেগুলোকে বলা হয়, যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল LLM, ওগুলোতেও চীনের কোম্পানিগুলোর পারফরমেন্স খুব ভালো, এবং এটা দেখে সেখানে অনেক প্রফিটের আশায় গ্লোবাল ইনভেস্টাররা আমেরিকার AI কোম্পানি থেকে তার ক্যাপিটাল সরিয়ে চীনের AI কোম্পানিতে ঢালছে। সো এই যে তিনটে জায়গা যেখানে AI বাবল বার্স্ট করতে চলেছে, আমেরিকান বন্ড আর ট্রেজারি সেল অফ করতে চাইছে পৃথিবীর সমস্ত সেন্ট্রাল ব্যাংকগুলো, এবং এপস্টাইন ফাইল, এর থেকেও খানিকটা মুখ সরানো গেল। যদিও সরিয়ে কতদিন লাভ হবে আমি জানি না, কারণ AI বাবল এতটাই ভয়াবহ যে 2008-এর ক্রাইসিসকে ছাপিয়ে যাবে এটা যখন বার্স্ট করবে। এবং
এবং অবভিয়াসলি পৃথিবীর সমস্ত দেশকে এটা এফেক্ট করবে, এবং পৃথিবীর প্রায় প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাংকই বসে আছে যে এই বাবলটা বার্স্ট করবে, এবং সে সময় তারা ইউএস ডলারের গুরুত্বটা কমিয়ে অন্যান্য জিনিস, মূলত চাইনিজ ইউয়ানের ব্যবহারটা বাড়াবে। টুকটাক অন্য কিছু বাড়াতে পারে, সেটা আলাদা ব্যাপার। তো অবস্থা এই ভয়াবহতার মধ্যে এরকম একটা অত্যন্ত বোকা বোকা একটা কদর্য একটা কাজ করে বসলো ডোনাল্ড ট্রাম্প। যদিও আবারও আমি বলবো যে ডোনাল্ড ট্রাম্প ইন এ সেন্স কিন্তু আমি মনে করি হি ইজ আ মেসেঞ্জার অফ পিস, কারণ উনি কিন্তু কমপ্লিট যুদ্ধে গেলেন না, এবং ওনার যে মেসেজটা ছিল আমি যুদ্ধে জড়াবো না আমেরিকাকে, যুদ্ধে জড়িয়ে ইরাকে যুদ্ধে জড়ানো ভুল হয়েছে, আফগানিস্তানে গিয়ে আমরা কি করছি, লিবিয়াতে আমরা ভুলভাল কাজ করেছি, এই যে ট্রাম্পের পজিশন, ট্রাম্প কিন্তু সেই পজিশনে স্টিক করলো। মানে সে কিন্তু সরাসরি যুদ্ধে জড়ালো না, সে জাস্ট একটা অপহরণ করলো। এই অপহরণটার মধ্য দিয়ে হতে পারে সে কোনো বার্তা দিতে চাইছে। একটা বার্তা হতে পারে যে আমেরিকা চাইবে যে ল্যাটিন আমেরিকা, কানাডা, গ্রিনল্যান্ড, এই সমস্ত জায়গা মানে আশেপাশের জায়গাগুলো এরা যেন নিজের কারেন্সি হিসেবে ইউএস ডলার ব্যবহার করে। এতে আমেরিকার একটা সুবিধা আছে। আমেরিকার সুবিধাটা কি? সেটা হলো গোটা বিশ্ব যখন এআই বাবল বার্স্ট করার পর আমেরিকান ট্রেজারি আর বন্ড কিনা যে ডাম্প করবে, সেই সময় যদি যে ল্যাটিন আমেরিকার যে দেশগুলোর সাধারণ মানুষের কারেন্সি যদি ইউএস ডলার বানিয়ে দেওয়া যায়, ওখানকার সেন্ট্রাল ব্যাংক যে কারেন্সি দেয়, অর্থাৎ ওখানকার ডোমেস্টিক কারেন্সিকে অগ্রাহ্য করে, তাহলে কিন্তু ইউএস ডলারের যে ডিম্যান্ডটা কমবে বিশ্ববাজারে, সেই ডিম্যান্ডটাকে খানিকটা হলেও কম্পেনসেট করা যাবে এটার মধ্য দিয়ে। এই টেকনিকটা আমরা দেখতে পেয়েছি যে আমেরিকান ক্রিপ্টোকারেন্সি ইউএসডিটির মধ্য দিয়ে, ইউএসডিটি বলে একটা ক্রিপ্টোকারেন্সি আমেরিকা তৈরি করছে, যেটা কিনা ব্যাক বাই দ্য ইউএস ডলার, এবং সেটারও মূল উদ্দেশ্যটা হলো পৃথিবীর যে কোনো দেশের সেন্ট্রাল কারেন্সিকে এড়িয়ে গিয়ে সাধারণ মানুষের কাছে অ্যাজ এ কারেন্সি হিসেবে ইউএসডিটিকে অ্যাজ এ ক্রিপ্টোকারেন্সি পৌঁছিয়ে দেওয়া। এটা হলো এর মূলগত উদ্দেশ্য। এবার এই যে ক্রিপ্টোকারেন্সিকে এই মানে যে ইউএসডিটিকে পৌঁছে দেওয়া মানুষের কাছে সেন্ট্রাল ব্যাংককে এড়িয়ে, এটা একটা। আরেকটা উপায় হলো যে একটা দেশকে অ্যাটাক করো, সেখানকার সেন্ট্রাল ব্যাংকের ক্ষমতাটাকে কেড়ে নাও, সেখানকার সেন্ট্রাল ব্যাংকের যে মানি মানে যে নিজস্ব কারেন্সি হলো যে প্রিন্ট করার ক্ষমতাটাকে কেড়ে নাও, এবং সে জায়গাটা ইউএস ডলার সেখানে হলো যে চালু করো, ফলে ইউএস ডলারের ডিমান্ডটা বেড়ে যাবে। এই স্ট্র্যাটেজিটা খুব ক্লিয়ার এখন, এবং সেটা সে চাইছে নিজের অঞ্চলে। যেটা ইউএস এর যে ন্যাশনাল সিকিউরিটি রিপোর্ট যেটা কিছুদিন আগে বেরিয়েছে, সেখানে ইউএসএ খুব ক্লিয়ারলি বলেছে যে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারটা সে পুরো পাকাপোক্তভাবে নিজের কন্ট্রোলে নিয়ে নেবে এবার, এবং সেটা পাকাপোক্তভাবে নাকি তাকে কন্ট্রোলে নিতেই হবে, তা নাহলে সব শেষ হয়ে যাবে। শেষ হবে কেন? কারণ ইউএস ডলারের যে চাহিদাটা ছিল সেটা তো আর থাকছে না। এআই বাবল বার্স্ট এমনি কমছে, সবাই বসেই আছে এআই বাবল বার্স্ট করবে এবং আমরা ইউএস ডলারকে ডাম্প করব। তো যখন ওরা ডাম্প করবে তখন চাহিদা যদি একদিকে কমে বিশ্ববাজারে, তাহলে অ্যাটলিস্ট আমি যদি ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে এটাকে মানুষের একমাত্র কারেন্সি হিসেবে চালু করতে পারি, তাহলে ডিমান্ডটা খানিকটা কম্পেনসেট করা যায়। তো আমার ধারণা এরপর ল্যাটিন আমেরিকা, কানাডা এবং গ্রিনল্যান্ডের সঙ্গে তারা বিভিন্ন দেশের সঙ্গে এই চুক্তিতে আসার চেষ্টা করবে যে তুমি সরাসরি আমার কারেন্সিটা ব্যবহার করো, ইউএসডিটিকে আরো জায়গা দাও, তোমার যে মনিটারি যে সোভারেন্টিকে তুমি শেষ করে দাও, এরকম কিছু একটা সে বলার চেষ্টা করবে। এবার দেখতে হবে চীন আর রাশিয়ার রোল এখানে কি আছে। আমার নিজের ব্যক্তিগত ধারণা যে এর কিছুদিনের মধ্যেই চীন তাইওয়ান অথবা অরুণাচল অথবা লাদাখ অ্যাটাক করবে। আমার ধারণা তাইওয়ান অ্যাটাক করবে না, লাদাখ অথবা অরুণাচলই অ্যাটাক করবে, কারণ তাইওয়ানে যারা আছে তারা সবাই চাইনিজ। তাইওয়ানের মাত্র 4% তাইওয়ানিজ হলো চীন থেকে ইন্ডিপেন্ডেন্স চায়। তাইওয়ানের যেটা এখন সবচেয়ে বড় অপোজিশন পার্টি কুওমিন্টাং পার্টি, তারা সরাসরি ইউনিয়নের পক্ষে। এলডিপি অর্থাৎ কিনা যে লিবারেল ডেমোক্রেট পার্টি যেটা শাসক পার্টি, সেটা মানে তারা ইউনিয়নের সপক্ষেও বলেনি, আবার তারা ইউনিয়নের বিপক্ষেও বলেনি, আর একটা এলোমেলো একটা অবস্থান রাখে, কারণ একেবারে কট্টরভাবে ইন্ডিপেন্ডেন্স চাই এটা বলার মতো জায়গায় তাইওয়ানিজরা নেই। তাইওয়ানিজদের মাত্র 4% ইন্ডিপেন্ডেন্স চায়। সুতরাং চীন জানে আজ না হোক কাল তাইওয়ান
আমার মানে প্রভিন্স হিসেবে নিজেকে ডিক্লেয়ার করিয়ে দেবে, ওই ওয়ান কান্ট্রি টু সিস্টেম হিসেবে যেটা তারা করে থাকে, তো সেটা তারা করেই দেবে। বরং আমার ধারণা অরুণাচল এবং অথবা লাডাখে আঘাত আসার এবার সমূহ জিনিস ওপেন আপ হচ্ছে। আই থিঙ্ক 2026-এই এটা হবে। মাদুরোকে নিয়ে গেল, অনেকেই এটা মনে করছে যে যেটা আমেরিকার বিশাল বড় কোনো একটা ক্রেডিট, আদৌ না, এটা আমেরিকার দুর্বলতা যে সে অন গ্রাউন্ড বুটস নামাতে পারছে না। ইনফ্যাক্ট আমি জানি না যে এরপর হয়তো মাদুরোর সঙ্গে যে কথোপকথন হবে সেখানে হয়তো মাদুরোকে এটাই বলা হবে যে তুমি আমার ইউএস ডলার মেনে নাও, তুমি তোমার মনিটারি সভারেন্টিকে রিজেক্ট করো, বদলে আমি তোমার ওপর স্যাংশন তুলে দেবো, ওই করে দেবো, এবং তুমি অন্যান্য লেফটদেরও বোঝাও। আর হলো যারা কিনা রাইটিস শ্বেতাঙ্গবাদী ওরা তো বুঝেই বসে আছে। তো এরকম কিছু হবে বলে আমার ধারণা। আর আমার ধারণা এরপরে আমেরিকা একটা সিগন্যাল হয়তো এটার মাধ্যমে এটাও দিতে চেয়েছে যে হলো যে টুকটাক করে তুমি আর কি যে যার নিজের এলাকাটা বুঝে নাও, তুমি ইস্ট ইউরোপ বুঝে নাও, তুমি এশিয়াটা বুঝে নাও, তো এইভাবে চলো। তো আমার ধারণা অরুণাচল এবং লাডাখে আঘাত আসবে চীনের, এটা শুধু এখন সময়ের অপেক্ষা। এবং চীন মানে তো একা চীন করবে না, চীন অবশ্যই পাকিস্তানকে ইনভলভ করাবে, এটা করাবার সময়। আর নিশ্চয়ই কোনো স্ট্র্যাটেজি থাকে সব সময় এগুলো করাবার সময়। এবং অনেকে মনে করে তাইওয়ান, আমি মনে করি তাইওয়ানে আঘাত হবে না, তাইওয়ান আপনা আপনি শেষ হয়ে যাবে। তাইওয়ানে মানে আমেরিকা যখন হাত তুলবে তখন এমনি শেষ হয়ে যাবে। আমেরিকা যে হাত তুলছে তার আরেকটা প্রমাণ হলো জাপানের রিসেন্ট অ্যাক্টিভিটি। জাপান খুব ক্লিয়ারলি বুঝিয়েছে যে সে মূলত যে নিউক্লিয়ার উইপন চায়। এটা হেনরি কিসিঞ্জার 2023 সালেই বলে গেছিল যে আমি যে জাপান নিউক্লিয়ার উইপন 2028-এর মধ্যে অ্যাকোয়ার করতে পারে। চীনও তাই মনে করে 2028-এর মধ্যেই জাপান নিউক্লিয়ার উইপন অ্যাকোয়ার করতে পারে। মানে নিউক্লিয়ার উইপনটা হলো a deterrence against China when USA is no longer there. সো এই জিনিসটা মোস্ট লাইকলি জাপান নিউক্লিয়ার উইপন নেবে। ভেনিজুয়েলার ঘটনা বুঝিয়ে দেবে যে নিউক্লিয়ার উইপন খুব প্রয়োজনীয় জিনিস। তো আরও বেশি করে যে নিউক্লিয়ার প্রলিফারেশনের আমি এক্সপেক্ট করছি আগামী দিনে, সেটা ঠিক আছে, এক অর্থে ইয়ে হবে। তো এটাই মানে মোটামুটি এই বছর আরেকটা ইন্দো চায়না যুদ্ধ হওয়ার সম্ভাবনা ওপেন হলো বলে আমার মনে করি। অজস্র ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন আর এআই বাবল বার্স করার জন্য অপেক্ষা করতে থাকুন। থ্যাঙ্কস আ লট।